আপন মেয়েকে ধর্ষণ করেছে বাবা। ছি, থু, ছি, লজ্জা, এর সাইতে লজ্জা, এর সাইতে ধিক্কার, এর সাইতে নিকৃষ্ট কাজ আর কিচ্ছু হতে পারে না। মাগুরার বিভৎস ধর্ষণ ঘটনাটি নিয়ে সারা দেশ ফুঁসে উঠেছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রতিবাদ হয়েছে, ছাত্রীরা গভীর রাতে রাস্তায় নেমেছেন, শিক্ষকরা তাদের প্রতিবাদ জানিয়েছেন, জনগণ মাঠে নেমেছে, মাগুরার আদালতে মানুষজন অবস্থান করেছে, বিক্ষোভ দেখিয়েছে, পিটিয়েছে যারা অভিযুক্ত তাদেরকে আদালতে আনার পর রাস্তা অবরোধ হয়েছে, অনেক কিছু। এত ছোট শিশু ধর্ষণের ঘটনা আমাদের দেশে খুব অভাবনীয় না? এরা এখন পুলিশ হেফাজতে, সিএমএ যে কাটছে আসিয়া, ছাত্ররা আত্মনাদ করতেছে রাজু চত্বরে সকালবেলাও, আর পুলিশ হেফাজতে মানে পুলিশের নিরাপত্তায় চলে গেছে ধর্ষণকারী। হ্যাঁ, হেফাজতে, চিন্তা করেন, তাকে আর কেউ টাচ করতে পারবে না। জনগণের মন থেকে তো আগুন নিভাইতে পারবেন না। আদালত পাড়ায় যখন নিচ্ছিল তখন কি ঘটনা ঘটলো দেখেন নাই? এটাই ক্ষোভ, মানুষের ভিতরে ক্ষোভ। সাম্প্রতিক পরিস্থিতিতে পুলিশের মনোবল ভেঙে গেছে। আসলে কেন ভাঙবে না বলেন? এই মুহূর্তে পুলিশে আমজনতা বলেন, রাজনৈতিক দলের নেতারা বলেন, পুলিশ যে জনগণের বন্ধু অথবা সরকারি কর্মচারীরা জনগণের চাকর, এইটার ফুল মানে ডেফিনেশনটাই খাটাচ্ছে। অলরেডি বলাবলি শুরু হয়ে গিয়েছে, আগেই ভালো ছিলাম, ডক্টর ইউনূস দেশ চালাতে ব্যর্থ। দর্শক এরকম বলা শুরু করে দিয়েছে, উপদেষ্টা মণ্ডলীদের পদত্যাগের দাবি জানাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, দেশের পরিস্থিতি কেমন এটা আমাদের কারো জানা বাকি নেই। মসজিদের ভিতরে জবাই করে হত্যা করা হচ্ছে, ছোট্ট ছোট্ট কিশোরীদেরকে ধর্ষণ করা হচ্ছে, হাট বাজারে চাঁদাবাজির সয়লাভ হচ্ছে, রাত্রে নেমে আসলেই ধর্ষণ এবং ডাকাতির ঘটনা ঘটছে গোটা বাংলাদেশ জুড়ে। এবং সাধারণ জনগণ বলা শুরু করে দিয়েছে, আগেই ভালো ছিলাম। প্রিয় দর্শক, আগে তো এরকম ছিল না, তাহলে হঠাৎ করে দেশের পরিস্থিতি এরকম বিগড়ে গেল কেন, এরকম উল্টে গেল কেন? নাকি সবকিছুই একটা দল, একটা মহল তৈরি করছে? আপনার কাছে কি মনে হয় প্রিয় দর্শক শ্রোতা? দেশের পরিস্থিতি বর্তমান কতটা নাজুক এটা আমাদের সাধারণ জনগণের সকলের জানা বাকি নেই। আপনার কাছে কি মনে হয়, কোন মহল কি দেশকে উস্কে দিচ্ছে, দেশকে নষ্ট করার বা ষড়যন্ত্র করার চিন্তা করছে, নাকি এমনি এমনি ঘটছে সবকিছু? কেমন হয় আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তবে এখনই না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিও শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাইকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিও শেষে দুটি কথা বলে আমি ভিডিওটি শেষ করব। তো চলুন আগে ভিডিওগুলো দেখে আসি। এরা এখন পুলিশ হেফাজতে, সিএমএ যে কাটছে আসিয়া, ছাত্ররা আত্মনাদ করতেছে রাজু চত্বরে সকালবেলাও, আর পুলিশ হেফাজতে মানে পুলিশের নিরাপত্তায় চলে গেছে ধর্ষণকারী। হ্যাঁ, হেফাজতে, চিন্তা করেন, তাকে আর কেউ টাচ করতে পারবে না। কিন্তু জনগণের মন থেকে তো আগুন নিভাইতে পারবেন না। আদালত পাড়ায় যখন নিচ্ছিল তখন কি ঘটনা ঘটলো দেখেন নাই? এটাই ক্ষোভ, মানুষের ভিতরে ক্ষোভ। আসসালামু আলাইকুম। রাজু চত্বরে ছাত্ররা মাঝরাতে এসে স্লোগান দিল, তুমি কে, আমি কে, আসিয়া আসিয়া। অন্য কাউকে তো দেখলাম না। অন্য রাজনৈতিক দলরা ইফতার নিয়ে ব্যস্ত, এমন একটা ইফতারও ঠিক মতো করতে পারছে না। চিটাগাঙ্গে দেখলাম ইফতার নিয়ে মারামারি। আরেক দল ইফতার করতে আয়োজন করছিল মিরপুরে, ছাত্র জনতা যায় সেটা বন্ধ করে দিছে জাতীয় পার্টি। কেন? ওনারা ছিল আওয়ামী লীগের দোসর। আরে ভাই, আপনারা ইফতার পার্টিতে এখন যায়া এই যে ভোটের একটা রাজনীতি, ধর্মকে সামনে রাখা সাইনবোর্ড বানায়া, এগুলা না দেখায়া যদি আসিয়াকে নিয়ে রাস্তায় নামতেন, যদি স্লোগান দিতেন তুমি কে, আমি কে, আসিয়া আসিয়া, কেউ আপনাদের বাধা দিত না। আপনারা এই টাইমে আইসা লেবুর দাম কেন 100 টাকা এসব কথা বলেন, আর নির্বাচনের কথা বলেন, আসিয়ার কথা বলেন না সামনে আইসা। ছাত্ররা বলতেছে, আর ছাত্ররা যখন আসিয়াকে নিয়ে তাদের বুকের হাহাকার জানাচ্ছিল, তখন আসিয়া ক্যান্টনমেন্টে সিএমএইচ এর চিকিৎসায় কাতরাচ্ছিল, বিছানায় কাতরাচ্ছিল। আর ওই টাইমে এই যে পুলিশের হেফাজতে তারা ওই চার জানোয়ার যারা ধর্ষণ করছে। আরে, মেয়েটা তো মেয়ে হয়েই উঠে নাই এখনো, মেয়েটা এখনো নারী হয়ে উঠে নাই, কিছুই জানে না।
8-9 বছর বয়স। এখানে দেখেন অনেক রকম নাটক, এগুলো নাটক। বলে যে 4 জনের মধ্যে 3 জনই নাকি ধর্ষণ করছে, আবার বাপ ছেলেকে সহযোগিতা করছে, মা লুকাইতে চাইছে। ঘটনা ভাই বুঝছেন, ওই জানোয়ার করছে, ওই জানোয়ারকে, একটা জানোয়ারে সেভ করার জন্য পুরো পরিবার জড়ায় গেছে, এটাকে গোপন করতে চাইছে। এরকম গোপন হয়ে যায় বহু ঘটনা এই বাংলাদেশে, আমরা জানি না। লাশ শরম ভাঙ্গা যখন সামনে আসে এটাও গোপন হয়ে যাইতো, কিন্তু চিকিৎসার প্রয়োজন হয়ে গেছে, একে চিকিৎসা দেওয়া হচ্ছিল না, মাথায় পানি ঢালতেছিল। পাশের বাড়ি এক মহিলা এসে দেখা এটা নিয়ে প্রশ্ন তুলছে, তারপরে তাড়াতাড়ি চিকিৎসায় নিয়ে গেছে। ওইখানে যায় বলছে যে জিনে ধরছে, জিনে ধরছে, পুরান কথা ভাই, ভারতাবাজি কথা। এটা কইলা এটাকে অন্যদিকে ডাইভার্ট করতে চাইছিল, কিন্তু ডাক্তার যখন বুঝা ফেলাইলো যে না এটা তো অন্য কেস, তার রক্তক্ষরণ হচ্ছে, তখনই ওই যে শাশুড়ি জানোয়ারটার বউ পালায় গেছে। এরা এখন পুলিশ হেফাজতে, সিএমএইচে কাটকাচ্ছে আসিয়া, ছাত্ররা আত্মনাদ করতেছে রাজু চত্বরে সকালবেলাও, আর পুলিশ হেফাজতে, মানে পুলিশের নিরাপত্তায় চলে গেছে ধর্ষণকারী। হ্যাঁ, হেফাজতে, চিন্তা করেন, তাকে আর কেউ টাচ করতে পারবে না। কিন্তু জনগণের মন থেকে তো আগুন নিভাইতে পারবেন না। আদালত পাড়ায় যখন নিচ্ছিল তখন কি ঘটনা ঘটলো দেখেন নাই? এটাই ক্ষোভ, মানুষের ভিতরে ক্ষোভ। এগুলো মব বইলে আমরা চালায় দেই, ঠিকই আছে। আমরা যেহেতু সভ্য জাতি, আমরা সভ্যতার কথাবার্তা তো বলতে হবে, নাইলে তো আমরা নিজেদেরকে ইন্টেলেকচুয়াল বুঝাইতে পারুম না, বুদ্ধিজীবী বুঝাইতে পারুম না। কিন্তু এগুলো মানুষের ভিতরের ক্ষোভ। কারণ কি জানেন? আমরা এই দেশে দেখছি শিশু ধর্ষণকারীর জামানত হইতে দেখছি। সবচেয়ে বড় কথা কি ভাই জানেন? এই যে ধরে নেন আপনি তাকে নিয়ে ফাঁসি দিবেন, কবে? এই বিচার প্রক্রিয়া চলতে থাকবে 2 বছর 4 বছর, তারপরে যায় আপনি ফাঁসি দিবেন কোথায়? কয়েকজন ম্যাজিস্ট্রেট আসবে, একজন হুজুর আসবে, উকিল থাকবে, রাত মাঝরাইতে আপনারা তাকে গা গোসল ধোয়া ফাঁসি দিলেন, আপনারা দেখলেন। কিন্তু এই দৃশ্যটা যদি দেখতে পাইতো, যে ধর্ষণ হয়েছে তার মা, তার বাবা, তার পরিবার, যে তার মেয়ের জীবন যে নষ্ট করছে, তাকে দেখতে চায়, চোখের সামনে দেখতে চায়, যদি দেখতে পাইতো। আমরা কি এগুলো দেখতে পাই? আমরা শুধু দেখতেছি। আমি মনে করেন আজীবনই শুনে আসতেছি ধর্ষণকারী ধরা করতেছে, কখন বিচার হইতেছে এগুলো দেখি না। 2-1টার কথা শুনি ফাঁসি হয়েছে, কিন্তু ওই ফাঁসি তো গোপনে হয়, এটা হইতে হবে প্রকাশ্যে, মানুষের চোখের সামনে। তাইলে তো ওই মানুষটির বুকের কষ্ট দূর হবে, যে তার সন্তানকে দেখছে কাতরাইতে, চিৎকার করতে, মা মা বলতে। দেখেন বোনের পাশে শুয়ে ছিল, বোনের পাশে, এখান থেকে উঠায় নিয়ে গিয়া ধর্ষণ করছে। ওইটাকে আবার তার ছেলে বাঁচাইবার জন্য জড়ায় গেছে, অথবা সেও ধর্ষণ করছে। এগুলো সব ভাই জানোয়ার। পশু হচ্ছে ভদ্র, মানুষ হচ্ছে হিংস্র। মানুষের ভিতরে বুঝছেন শয়তান বাস করে, শয়তান। আর এই ধরনের শয়তান কখন জন্ম নেয় জানেন? 1200 শয়তান মারা গেলে এদের মতো শয়তান জন্ম নেয়। যে মেয়েটি এখনো নারী হয়ে উঠতে পারে নাই, তার দিকে কিভাবে নজর দিতে পারে বলেন? এদেরকে আমরা সামনাসামনি বিচার দেখতে চাই, খুব দ্রুত বিচার দেখতে চাই। অন্তত এই বিচারটা এমন করেন না কেন, একটা নজির সৃষ্টি করেন। চলে যান সিএমএইচে, চলে যান আসিয়ার পাশে, জিজ্ঞেস করেন এখনো বাইচা আছে, তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে তোমার সাথে। হে বিচারক, আপনাকে বলছি যান না, অসুবিধা কি? ওর মুখে শুনেন, এবং তার বাড়ি যারা দেখছে তাদের মুখে শুনেন, দেন বিচারের রায় দিয়ে দেন। তাহলে মানুষের ভিতরে না একটা জিনিস বুঝতে পারবে যে না, এই দেশে বিচার আছে। আমরা অ্যারেস্ট হইতে দেখি, গ্রেপ্তার হইতে দেখি, হেফাজতে যাইতে দেখি, নিরাপত্তায় যাইতে দেখি, বিচার তো চোখে দেখি না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন ভাই, যদি বিচারের রায়টা এমন হইতো, ধরে নেন এমন হইতো যে কালকে তাকে স্টেডিয়ামে কাতাল করা হবে, তাহলে সবাই যাইতো, দেখতো, এবং ওই মাটা দেখতে পাইতো, ওই বাবাটা দেখতে পাইতো, ওই পরিবারটা দেখতে পাইতো, যাদের বুকের ধন তারা হারাইছে তারা দেখতে পাইতো। এরকম 2-1টা মামলার রায় যদি আমরা দেখতে পাইতাম, হইতো ভাই, কোনো ধর্ষণ হইতো না। গত 1 মাসে যে হারে যতগুলা ধর্ষণ মামলা আমরা শুনতেছি, দেখতেছি সোশ্যাল মিডিয়ার বদলতে, আপনি দেখেন একটা জিনিস বিচার করেন, গত 1 বছরের ইতিহাস কেন, গত 10 বছরের ইতিহাস বাই করেন সৌদি আরবের, বা যে দেশগুলা কোরআনের আইন মাইনা চলে সেই দেশগুলার ইতিহাস বাই করেন, দেখেন তো গত 10 বছরে এতগুলো ঘটনা ঘটছে কিনা। নো, ঘটবে না। চোখের সামনে যখন ওই দৃশ্য দেখবে, এই যে আমরা দেখি না ভাই, অনেক ভিডিওতে দেখি না, ওই যে আয়না জুম্মাবারে সবাই সামনে কাতেল করে, তলোয়ারটা কুইলা যখন হাতে নেয়, এবং সামনে দেখবেন যে একটা স্কার্ফ বিছায় দেয়, ইসলামিক স্কার্ফ যেটা, ওটা বিছায় দেয়, যেন মুন্ডুটা ওইখানে পড়ে, যেভাবে তলোয়ার তোলে, আর চারিদিক থেকে আল্লাহু আকবার ধ্বনি তোলে। ওই ধ্বনি মিডিয়ার মাধ্যমে জানেন পুরো দেশে পৌঁছায় যায়। শয়তানও তো ভালো হয়ে যায় ভাই, শয়তানও ভালো হয়ে যায়। বুঝুন না কেন? বিচার বিভাগের উপরে না আমাদের আস্থা আনতে হবে। কিভাবে আস্থা আনবো? আপনারা বিচার করেন। ওই যে লম্বা প্রসেসে যদি ফেলা দেন, কিচ্ছু হবে না। যেমন এই যে বাংলাদেশের যে নরহত্যা হয়ে গেল, তার বিচার আপনারা ফেলে দিচ্ছেন এমন প্রক্রিয়ায়। গত 7 মাসে খালি দেখলাম ওই যে আদালত পাড়ায় থেকে জেলখানা, জেলখানা থেকে আদালত পাড়ায়, হেলমেট পরায়া, ওই যে নিরাপত্তা দিয়া, বুলেট প্রুফ জ্যাকেট লাগায়া, আগে যাইতো মাথা নত কইরা, এখন নিয়ে যায় পিছনে হাত বাইন্দা, আবার বলে কি পড়ো মুজিবরের আদর্শে সংগ্রাম কইরা বাইচা থাকতে হবে, সংগ্রাম চলবে। চিন্তা করেন আজকের বর্তমানে যে দেশের এই পরিস্থিতি, বুঝছেন, এই পরিস্থিতির জন্য কারা দায় আপনারা বুঝে নিবেন।
লাস্ট ভাষণে, এই যে নারী দিবসের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু একটা কথা বলছিলেন, যে কথাটা এর আগে বলছে, দেশ এমন একটা পরিস্থিতির মাধ্যমে যাচ্ছে, ধরে নেন যুদ্ধকালীন অবস্থা চলতেছে, মানে যুদ্ধের মধ্যে যেরকম পরিস্থিতি থাকে সেই পরিস্থিতি, আগে সেই যুদ্ধ ভাইবেন না, বর্ডারে গিয়া গোলাগুলি করা, ট্যাঙ্ক নিয়ে ঢুকা যাওয়া, ওই যুদ্ধের দিন শেষ ভাই, এখন হলো মিডিয়া যুদ্ধ। ওই মিডিয়া যুদ্ধের কথা বুঝাইছে, ওই মিডিয়া যুদ্ধের মধ্যে আমরা হেরে যেতে চাই না। মাগুরার বিভৎস ধর্ষণ ঘটনাটি নিয়ে সারা দেশ ফুঁসে উঠেছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রতিবাদ হয়েছে, ছাত্রীরা গভীর রাতে রাস্তায় নেমেছেন, শিক্ষকরা তাদের প্রতিবাদ জানিয়েছেন, জনগণ মাঠে নেমেছে, মাগুরার আদালতে মানুষজন অবস্থান করেছে, বিক্ষোভ দেখিয়েছে, পিটিয়েছে যারা অভিযুক্ত, তাদেরকে আদালতে আনার পর রাস্তা অবরোধ হয়েছে, অনেক কিছু। এত ছোট শিশু ধর্ষণের ঘটনা আমাদের দেশে খুব অভাবনীয় না? আমরা চাই বা না চাই, মানি বা না মানে, একটা ভীষণ বর্বর কিছু মানুষ এই সমাজে বসবাস করে, যারা ধর্ষণ করা ইটসেলফই বিভৎস বর্বরতা। কিন্তু এরকম শিশু, তার চেয়ে কম বয়সের শিশুর ধর্ষিত হওয়ার খবর আমাদের দেশে আসে। আমরা এতটাই বর্বর কিছু মানুষ আমাদের এই সমাজে আছেন। যাই হোক, সেটা নিয়ে আলাপ করছি, কিন্তু আমার কাছে মনে হয় এই ঘটনাটাকে কেন্দ্র করে কিছু অপ্রিয় কথা একটু বলা দরকার। কারণ আমরা যেভাবে এই ব্যাপারটাকে ডিল করতে চাইছি, যেভাবে দেখতে চাইছি, তার মধ্যে ফ্ল আছে, ভুল আছে, এবং হয়তো ঝুঁকি আছে এভাবে বলার। তারপরও আমি সবসময় ঝুঁকিগুলো নিয়েছি। এই আবেগের মুহূর্তেই কয়েকটা অপ্রিয় কথা বলা দরকার। আমরা খেয়াল করছি ধর্ষকের ফাঁসি চাওয়া হচ্ছে। নট অনলি দ্যাট, ইন্টারেস্টিংলি যারা রাস্তা অবরোধ করেছেন মাগুরার আদালত থেকে বেরিয়ে, তাদের বক্তব্য হচ্ছে 180 দিন, আদালত 180 দিন সময় বেঁধে দিয়েছেন এবং 30 কার্য দিবসের মধ্যে তদন্তের কথা বলেছেন। আমাদের আইন উপদেষ্টাও কথা বলেছেন, আমি আসবো সেই জায়গায়। কিন্তু তারা বলছেন 24 ঘন্টার মধ্যে আসামিদের মৃত্যুদণ্ড চান, না হলে তারা ঘরে ফিরে যাবেন না। আমরা আবেগ বুঝি, একই সাথে একটা রাষ্ট্রের জনগোষ্ঠীকে পলিটি হয়ে ওঠার কথা আমরা আলাপ করি, বা আমরা সহজ ভাষায় যদি বলি নাগরিক হয়ে ওঠার কথা যদি বলি, তাহলে আসলে আমরা এভাবে চাইতে পারি? এই প্রশ্ন আছে। বা আমরা সবাই মিলে, আমি এনাদের কথা বলছি না, আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে যেসব স্টুডেন্টরা গতকাল গভীর রাতে প্রটেস্ট করেছেন, তারা সবাই ফাঁসি চেয়েছেন। মানে ফাঁসি, মৃত্যুদণ্ড দিলেই অপরাধ কমে যায়। মানে আমাদের সমাজে এও এক ব্যাধি বলে আমি মনে করি। ফাঁসির সাথে কোনো একদিন কথা বলবো, মৃত্যুদণ্ডের সাথে অপরাধ কমার কোরিলেশন আসলে নেই। এটা নিয়ে প্রচুর স্টাডি আছে। মৃত্যুদণ্ড শাস্তি হিসাবে মানবাধিকার বিরোধী, এই আলাপও আছে। সেই আলাপ এখন ঢুকছি না, কিন্তু মৃত্যুদণ্ড ঘোষণা করে দিলেই হবে। আমাদের প্রবলেমটাকে মৃত্যুদণ্ড ঘোষণা করায়। খেয়াল করি 2020 সালে আমাদের এই ধর্ষণের আইনের ক্ষেত্রে মৃত্যুদণ্ড যুক্ত করা হয়েছিল। কাগজে কলমে কিন্তু এখন মৃত্যুদণ্ড আছে। তার মানে যারা আন্দোলন করছে তারা মৃত্যুদণ্ডগুলো কার্যকর করার কথা বলছেন, এটা তাদের বক্তব্যে মনে হতে পারে। তাহলে এটা একটা দিক গেল। মানে আমরা মৃত্যুদণ্ড থাকলে ভালো হতে পারে, আর অপরাধ কমানো যেতে পারে আমরা মনে করছি। আমি আরেকটা উদাহরণ দিতে পারি, বাংলাদেশেরই উদাহরণ। বাংলাদেশে এই যখন মাদক নিয়ে প্রচুর কথাবার্তা হলো, চাপ তৈরি হলো, আবার মাদক নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেকে জানি না মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 25 গ্রাম মাদক, বিশেষ কিছু মাদকের মধ্যে ইনফ্যাক্ট ইয়াবাও আছে, 25 গ্রাম মাদক রাখার জন্য তারও মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব। তো এই মৃত্যুদণ্ডকে আমাদের মাদকদ্রব্যর ব্যবহার, ব্যবসা, এটার চোরাচালান সব কিছু কমিয়েছে। বা মৃত্যুদণ্ড তো হাতে নাতেই দেখা যাচ্ছিল, আমরা এভাবে বলতে পারি। মাদকের বিরুদ্ধে, চলজয় যুদ্ধে মাদকের বিরুদ্ধে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সময় র্যাব অভিযানে নেমেছিল। তখন প্রতিদিন অ্যাভারেজ একজনের বেশি মানুষকে খুন করা হতো ঠান্ডা মাথায়। মাদক কারবারি, তারা মাদক কারবারি ছিল, এটা ভুলো না। সিনহার রাশেদ হত্যাকাণ্ডের কারণে সেই অভিযানটা থামে, কিন্তু তার আগে 250-র বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয় 4-5 মাসের মধ্যেই। তো এই রকম হত্যাকাণ্ড, মৃত্যুদণ্ড তো সাক্ষাৎ দেখা যাচ্ছে। ইয়াবা কমেছিল? উত্তর হচ্ছে না। ওই সময়ই পত্রপত্রিকার রিপোর্ট এসছে, ইয়াবা পরিবহন বেড়েছে এবং সারা দেশে সাপ্লাইয়ের কোনো অভাব হয় নাই। সো মৃত্যুদণ্ড তো হচ্ছিল, এমনকি কোর্টের প্রসিডিওরে একটা সময় আছে, সে সময়ও লাগছে না, মুহূর্তেই ধরে কাউকে খুন করে ফেলা হচ্ছে, যে কেউ খুন হয়ে যেতে পারেন। কিন্তু এই পারসেপশন, এই ভীতি ইয়াবা ব্যবসা কমায়নি, ইয়াবার চোরাচালান কমায়নি। সে আলোচনায় পরে যাই, কি করা উচিত আসলে। এর মধ্যে আমরা খেয়াল করব যে জনগণের চাপেই বোধ করি সরকার রিয়্যাক্ট করছেন। আমি আইন উপদেষ্টা বলেছেন সংবাদ সম্মেলনে, তিনি বলছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন আগে মামলা তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হতো, এই জন্য মামলার কাজ শেষ হতে দেরি হতো। আমরা যে সংশোধনী আনবো সেখানে বলবো তদন্তকারী কর্মকর্তা যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা যাবে না। আই থিঙ্ক ইটস গুড। তিনি বলেন ধর্ষণ মামলা তদন্তের সময়ও আমরা অর্ধেক করে দিচ্ছি, আগে ছিল 30 দিন, সেটা আমরা এখন 15 দিন করে দিচ্ছি। বিচারের সময় আমরা অর্ধেক করে দিচ্ছি। ধর্ষণের মামলার বিচার 90 দিনের মধ্যে শেষ করতে হবে। আসিফ নজরুল বলেন বিচার 90 দিনের মধ্যে শেষ না হওয়ার অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। বর্তমানে আইনে রয়েছে 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত। সংশোধিত আইন অনুযায়ী ধর্ষণ মামলার ক্ষেত্রে কোনো জামিন দেওয়া যাবে না। জামিন অযোগ্য মামলায় জামিন দেওয়া যায়, বিচারকের যদি ডিসক্রিপশন থাকে। এরকম আইনের একটা খুব খারাপ দিক আছে, মানে এই যে সরকারও পপুলিস্ট ডিমান্ডকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন, আমি মনে করি দ্যাটস ব্যাড, খুবই খারাপ কথা। আমি জানি আপনাদের অনেকে ভালো লাগছে না কথাগুলো শুনতে। নারী নির্যাতন এবং এই ধর্ষণ রিলেটেড মামলাগুলো একটা বিরাট অংশ ফেক। নারী নির্যাতনের মামলায়
প্রচুর ফেক মামলা। আপনারা যে কেউ আপনাদের পরিচিত লয়ারদের কাছে জিজ্ঞেস করবেন যে কত নারী এই ধরনের ফেক মামলা করে হয়রানির জন্য। আমি বলছি না বাস্তবে বাংলাদেশের সমাজে নারীর উপরে নির্যাতন, শারীরিক, মানসিক কিংবা ধর্ষণ হয় না, প্রচুর হয়, কিন্তু অসংখ্য ফেক মামলাও আছে। কিন্তু এই মামলাগুলো করার কারণে এখন যে মানুষগুলো অপরাধী নয় তারা জেলে থাকবেন এবং তাদের জামিন চাওয়া যাবে না, এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইনফ্যাক্ট নারী নির্যাতন মামলা প্রচুর মানুষ ভুলভাবে জেল খাটেন। এটা একেবারে দিবালকের মতো সত্য আমাদের সমাজে, দিবালকের। এখন এটাকে আরও টাফ করার চেষ্টা করা হলো। এটা কোনোভাবেই ন্যায় বিচারের পক্ষে যায় না। আমাদের খুব বেসিক এথিক্স অফ জুরিসপ্রুডেন্স বলে যে একজন নিরপরাধী ব্যক্তিকে অপরাধ থেকে দূরে রাখার জন্য, তিনি যাতে শাস্তি না পান তার জন্য অনেক অপরাধীও যদি ছাড়া পাক। কিন্তু এইটার মাধ্যমে আসলে আমরা ওই দিকেই যাচ্ছি। আসলে ওই ঘুরে ফিরে একই জায়গা, আমরা যেটা বলছি আমরা মূল জায়গাটায় যাইনি। আমাদের মৃত্যুদণ্ডের আগেও আমাদের যে বিচারটা ছিল সেই বিচারটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, সেই বিচারটা কন্টিনিউ করছে কিনা, সেই ব্যাপারগুলো আমাদের একটু দেখা দরকার আসলে। এই যেমন আমরা যারা মৃত্যুদণ্ড চাচ্ছি 90 দিনের মধ্যে যদি প্রাথমিক রায় হয়, আপিল বিভাগ আছে, মানে আপিল করা যাবে হাইকোর্টে, তারপর ডেথ রেফারেন্স আছে, সব কিছু মিলে একটা মানুষের প্রাণ নিয়ে নেওয়া হবে। সেই প্রাণ নিয়ে নেওয়াটা এত সোজা হওয়া উচিত না, যদি প্রাণ নেওয়ার কোনো বিধান আইন আমাদের দেশে থাকেও। আমি আমার ফেসবুকে শিক্ষিত মানুষদেরকে দেখেছি 7 দিন 10 দিনের মধ্যে এই ফাঁসি, ওই 24 ঘন্টা না, 7 দিন 10 দিনের মধ্যে দৃষ্টান্তমূলক ফাঁসি কার্যকর করে দেখিয়ে দিতে বলা হচ্ছে। অনেকেই বলছেন, আমি খুব নিশ্চিত এই শিশুর ধর্ষণকারী যিনি আছেন তাকে যদি সকল ক্রসফায়ার অর্থাৎ বিচার বহির্ভূতভাবে হত্যা করা হতো, আমরা অনেকে খুশি হতাম, অনেকে খুশি হতাম। কিন্তু এভাবে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলতে পারে না, আসলে পারে না। বিচারটা যাতে হয়, বিচারটা যাতে প্রসেসটা ঠিকঠাক মতো চলে। এমনকি তাদেরকে যখন আদালতে তোলা হলো একটা গণপিটুনির ভিডিও ছড়িয়ে পড়ে, না, একজন অপরাধীকে আমরা এভাবে গণপিটুনিও দিতে পারি, এই বিভৎসতম অপরাধীকেও পারি না, সত্যিই পারি না। আমি মনে করি আমাদের এই ব্যাপারগুলো, আমাদের যদি ইচ্ছাও করে, আমি আমাদের ক্ষোভ, উত্তেজনা, রাগ সবই ফিল করি, কিন্তু তারপরও আমরা এটা করতে পারি না। আসলে ওই যে বলছিলাম বিচারের মধ্যেই গোড়া। আরও বিচারিত করলেই যে একটা সমাজে সব অপরাধ কমে যায়, নট নেসেসারিলি। আরও অনেক ইস্যুজ আছে একটা সোসাইটিতে। নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের সাথে নারীকে কীভাবে দেখা হয়। এই যে কদিন আগেই একজন যৌন হয়রানি করেছেন, সেটা যৌন হয়রানি বলে, কেউ ইফটিজিং বলে, এই শব্দটা সঠিক না। যৌন হয়রানি করেছেন অন্যান্য একজন নারীকে, তাকে মাথায় পাগড়ি দিয়ে ফুলের মালা গলায় দিয়ে বের করে আনা হয়েছে। আসার পর সেই নারীকে মামলা উইথড্র করতে বাধ্য করা হয়েছে, তার জীবনে কি দুর্বিষহ পরিস্থিতি হয়েছে তিনি অভিযোগ করেছে বলে, দেখেছি তো। সো এইভাবেই সমাজে আসলে এই পরিস্থিতিগুলো তৈরি হয়। আরও কিছু ইস্যুজ আছে, সেই সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আলোচনার জায়গা আছে, এটা না। কিন্তু বিচারের কথা বলছিলাম, আমরা কি অনেকে জানি ধর্ষণের ক্ষেত্রে প্রাথমিক কনভিকশনের হার 3% এরকম। এরপর এটা আপিল হওয়া, মানে হাইকোর্টে আপিল ভেঙে যাওয়া, শেষ পর্যন্ত কতটুকু যে আমি ডেটা আর খুঁজে পাইনি, আমি বেশ কিছুদিন আগে একটা লেখার জন্য এটা খুঁজতে গিয়ে পেয়েছিলাম। 3% কম কনভিকশন হয়। হ্যাঁ, 100% যে ধর্ষণ মামলা আছে এর মধ্যে বিরাট একটা অংশ ফেক মামলা, সত্যিকার অর্থে এটাই মিথ্যা মামলা করা হয়, প্রচুর করা হয়। সরিয়ে রাখি, তারপরও আমি তাত্ত্বিকভাবে বলছি, যদি অর্ধেক মামলা আমরা বাদ দিয়ে দেই যেগুলো মিথ্যা মামলা ছিল, এটা অর্ধেক হবে না, অর্ধেকে কমই হবে, কিন্তু অর্ধেকও যদি হয়, অর্ধেক মামলা আছে তার মধ্যে মানে 50% 3%, তার নিচে 2.5%-এর আশেপাশে, তো 100% হলে 5% আসলে, তাহলে 50%-এর 2.5% 5% মামলার প্রাথমিক কনভিকশন হয়। এই যদি হয় একটা দেশের শাস্তির অবস্থা, তাহলে যা হবার তাই হবে। সুতরাং দিন কমিয়ে আনা, এতদিনের মধ্যে করার চাইতে আমরা এতদিন পর্যন্ত যে পরিমাণ সময়সীমা বেঁধে দিয়েছিলাম ওটাও যথেষ্ট কমই ছিল। আমি মনে করি এটা কমানো দরকার ছিল না। আলামত শুরু হয়ে গিয়েছে ভাই, অলরেডি কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে। আয়ামের জাহিলিয়াত যুগ আবারও নেমে এসেছে সোনার বাংলাদেশে ভাই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ছি এর চাইতে জঘন্যতম নিউজ হয়তো আমি প্রচার করব আপনাদের সম্মুখে, এটা আমি কোনোদিন ভাবি নাই ভাই। আপন মেয়েকে ধর্ষণ করেছে বাবা, ছি লজ্জা, এর সাইতে লজ্জা, এর সাইতে ধিক্কার, এর সাইতে নিকৃষ্ট কাজ আর কিচ্ছু হতে পারে না। মা মারা গিয়েছে এবং 3 দিনের পর নিজের মেয়েকে ধর্ষণ করেছে, বাবা গ্রেপ্তার। ছি বাংলাদেশে এটা কি শুরু হলো ভাই? ধর্ষণ। ছোট্ট কিশোরীরা ধর্ষিত হচ্ছে, বাবার হাত থেকে রেহাই পাচ্ছে না আজকে। এটাকে আইএমের জাহিলিয়াত যুগ বললেও ভুল হবে। আইএমের জাহিলিয়াত যুগে এরকম ছিল, ছোট মেয়েদেরকে মাটির নিচে দাফন করা হতো, আর এখন মেয়েরা বাবার কাছে নিরাপদ নয়। ছি ধিক্কার। আমি কি বলবো ভাই, আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি। কোথায় ঘটনাটি ঘটছে আপনাদেরকে একটু বিস্তারিত জানাই। বাতাবাজার একটা নিউজ পত্রিকায় নিউজটা ছাপিয়েছে, দেখেন আপনাদেরকে একটু শেয়ার করি ভাই, প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটা, প্রচুর পরিমাণে। ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হতেই হবে, এটা আমাদের বাংলাদেশে চালু করা হোক, কায়েম করা হোক, সংসদ থেকে আইন পাস করা হোক। ধর্ষণকারীরা কিভাবে ধর্ষক হয়, কিভাবে ধর্ষণ করে দেখা যাবে তারপরে। চলুন একটু নিউজটা আপনাদের জানাই। মায়ের মৃত্যুর 3 দিন পর কিশোরীকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার। রাজধানীর রামপুরায় 13 বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে রামপুরায় থানায় নেওয়া হয়। কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ নামেক হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বাবার পাশবিকতার ব্যাপারে পুলিশের কাছে লোমহর্ষক বর্ণনা দিয়েছে সেই মেয়ে কিশোরী। রামপুরা থানার ওসি আতাউর রহমান জানান, রামপুরার পূর্ব হাজারিপাড়ায় বউবাজারে ভাড়া বাসায় থাকে ভুক্তভোগী কিশোরীর পরিবার। বাবা ও 2 ভাই বোনের সংসারে তাদের
শনিবার গভীর রাতে এক প্রতিবেশী বিষয়টি টের পান। এরপর কিশোরীকে উদ্ধার করতে পুলিশে খবর দেন। 3:30টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে কিশোরীকে উদ্ধার করা হয়। কিশোরীর জবানবন্দির ভিত্তিতে ওসি জানান, মাসখানেক আগে কিশোরীর মা মারা যান। মাকে হারানোর 3 দিনের মাথায় বাবা মেয়েকে ধর্ষণ করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, থু, নাউজুবিল্লাহ। এমনকি তখন তার মা বেঁচে ছিলেন, তখনও একাধিকবার ধর্ষণের শিকার হয় সে। মেয়েটি সে বর্ণনা দিয়েছে তার ভয়াবহ। কারো বাবা এমন হতে পারে, এটা চিন্তারও বাইরে। ওসি বলেন, অভিযুক্ত ব্যক্তির 3 সন্তানের মধ্যে অপর একজনের বয়স 2.5 বছর, আরেকজনের বয়স 5 বছর। ঘটনার সময় ছোট 2 সন্তান ঘরেই ছিল, ওদের কিছু বোঝার মতো বয়স হয়নি। মা বেঁচে না থাকায় পুলিশের একজন নারী সদস্য বাদী হয়ে মামলা করেছেন। একাধিকবার মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বাবা। ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই ভাই। তাকে মাদকাসক্ত বলে মনে করা হয়েছে। আসামি পেশায় রিকশা চালক, রংপুরের মিঠাপুকুরে তার গ্রামের বাড়ি। আপনার কাছে কি মনে হয়, ওই কুলাঙ্গার, ওই মানসরূপী জানোয়ার, মানুষের চেহারায় এই মানসরূপী জানোয়ার, ওকে বেঁচে থাকার কোনো অধিকার আছে? আপনার কাছে কি মনে হয় কোনো বেঁচে থাকার অধিকার আছে? আজকে বাংলাদেশে ধর্ষণের শিকার হচ্ছে একের পর এক। গত 2-3 দিন আগে সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি করেছিল। 3 জন মিলে একটা ছোট্ট কিশোরীকে ধর্ষণ করেছে। কেন এত ধর্ষণের শিকার হচ্ছে? কেন ধর্ষণের বিচার কেন হচ্ছে না? সোনার বাংলাদেশে সাধারণ জনতা হিসেবে একটাই দাবি, সেটা আমরা চাই আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মানতে হবে। দাবিটা হলো ধর্ষকের শাস্তি ওপেন রাস্তায় জুমার নামাজ আদায় করে সবার সম্মুখে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড দেওয়া হোক। এটা আমরা সাধারণ জনতার দাবি। আপনার কি দাবি সেটা কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। মতামত এবার অবশ্যই জানাবেন। তবে আমি 2টি কথা বলি, সেটি শুনে নেন। দেশের ধর্ষকের পরিস্থিতি একদম ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। একের পর একজন ধর্ষণের শিকার হচ্ছে ছোট্ট ছোট্ট কিশোরী শিক্ষার্থীরা। রাস্তাঘাটে চলতে পারছে না সাধারণ মানুষ, হয়রানির শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, ডাকাতি করছে মানুষ, রাত্রে নিরিবিলিতে কেউ ঘুমাতে পারছে না। প্রিয় দর্শক শ্রোতা, এই যে পরিস্থিতি কেন এতটা বেড়ে গেল? সঠিক বিচার হয়তো হচ্ছে না। ধর্ষণকারীর বিচার গরম গরম না হলে দেশে ধর্ষণকারী থামবে না। একের পর এক ধর্ষণ হবে, এটা আপনি লিখে নেন। আজকে ধর্ষণ করেছে, হাতে নাতে ধরা পড়েছে, নেন। পরের দিন তাকে উন্মুক্ত স্থানে সবার সামনে ফাঁসি দিয়ে দেন, ঝুলিয়ে মেরে ফেলেন, মাটির মধ্যে পুঁতে পাথর নিক্ষেপ করে ওকে নিঃশেষ করে দেন। 2-1টা করেন, বেশি দরকার নেই। 2-1টা এরকম ঘটনা ঘটিয়ে দেন। দেখেন ধর্ষণকারীদের টুনটুনি দাঁড়াবে না ভাই, দাঁড়াবে না। যখন বুঝতে পারবে যে এই সোনার বাংলাদেশের ধর্ষণকারীর শাস্তি এরকম হয়। এখন ধর্ষণকারীরা ওপেনে ঘুরে বেড়ায়, জামিন পায়, জেল থেকে বের হয়ে আসে। এই সিস্টেমটা চালু আছে বলেই তো ধর্ষণ থামছে না, বেড়েই চলছে। প্রিয় দর্শক, সবাই একমত, সাধারণ জনতা এরকম বলাবলি করছে বা দাবি সবার, ধর্ষণকারীর শাস্তি মৃত্যুদণ্ড। আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে এখন জানিয়ে দিন। আর পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।